আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এটা কিভাবে করতে হয়, তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। আমরা পরোক্ষ পদ্ধতি, আমরা দুটো পদ্ধতির কথা বলেছিলাম যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার দুটো পদ্ধতি আছে, একটি পরোক্ষ পদ্ধতি, একটি প্রত্যক্ষ পদ্ধতি, ইনডাইরেক্ট মেথড আর ডাইরেক্ট মেথড। তাহলে পরোক্ষ পদ্ধতিতে কিভাবে আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব সেটা আমরা গত ক্লাসে দেখেছি। দেখো এখানে আমি একটু আগেই দেখো তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এখানে এই যে নগদ প্রবাহ বিবরণী, আমাদের প্রথমে যে হেডিংটা নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, তুমি যে পদ্ধতিতে করবে সেটা পরোক্ষ পদ্ধতি ওখানে দিয়ে দিবে। আর তোমার কোম্পানির যে নামটা থাকে সেই নামটা তারও উপরে যাবে। হ্যাঁ, আর এখানে আমরা বছরটা দিব এত সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তাহলে এটা আমাদের উপরে হেডিংয়ে আসবে। এরপরে আমরা এরকম একটি ছক তৈরি করব যেখানে আমি দুটো কলাম ব্যবহার করেছি, একটা ইনার কলাম আর একটা হলো আউটার কলাম বা ফাইনাল কলাম। তুমি এখানে চাইলে আর একটা কলাম ব্যবহার করতে পারো যদি প্রয়োজন হয়। তবে আমরা এখানে আমাদের এই ফিনান্সের যেই আর্থিক বিবরণীটা তৈরি করি সেটা খুব সিম্পল, সেই জন্য আমাদের এর চেয়ে বেশি আর এখানে প্রয়োজন হবে না। আচ্ছা, এখানে আমি কি বলেছিলাম যে আমাদের নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রম, যেটা তিনটা কার্যক্রমে আমরা বহিঃপ্রবাহ আর আন্তঃপ্রবাহগুলোকে তিনটা কার্যক্রমে আমরা ভাগ করেছি। একটা হলো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, ঠিক আছে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। একটা হলো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, যেখানে 2 নম্বরে আছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আর 3 নম্বরে দেখো আছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে তিনটা নগদ প্রবাহ আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের ক্ষেত্রে আমি কি বলেছি যে আমাদের পরোক্ষ পদ্ধতিতে আমরা কি করি, নিট মুনাফার সাথে সমন্বয়গুলো করি। তাহলে নিট মুনাফার সাথে কি সমন্বয় করি, নিট মুনাফা নির্ণয় করতে, যে মানে আয় বিবরণী তৈরি করার সময় যে আমরা নিট মুনাফাটা পাচ্ছি সেটা তৈরি করার জন্য যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আমাদের পরিচালন কার্যক্রম হিসেবে আমরা এখানে সেটাকে বিবেচনা করব। যদিও আমাদের আর্থিক বিবরণীর মধ্যে কিন্তু নন অপারেটিভ মানে অপরিচালন আয় ব্যয়ও আছে, কিন্তু সেটাকেও আমরা এই নগদ প্রবাহ বিবরণীতে আমরা সেটা পরিচালন কার্যক্রম হিসেবে ধরছি পরোক্ষ পদ্ধতিতে। আর আমাদের যে বিনিয়োগ কার্যক্রম, সেখানে একেবারেই কি সম্পদ আমরা যদি ক্রয় করি, বিক্রয় করি, অথবা আমরা কাউকে ঋণ প্রদান করলাম, অন্য কোম্পানির শেয়ার কিনলাম, এগুলো আমাদের বিনিয়োগ। আর অর্থায়ন হলো আমরা যেভাবে আমরা অর্থটা সংগ্রহ করছি, ঋণ গ্রহণ করতে পারি, শেয়ার ইস্যু করতে পারি, অথবা আমরা লভ্যাংশ প্রদান করতে পারি, এগুলো আমাদের অর্থায়ন কার্যক্রম। তাহলে এটা আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি। আচ্ছা, এখন আমরা আজকে প্রত্যক্ষ পদ্ধতিটা একটু দেখে নেব যে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি করব। তাহলে একই রকম আমাদের সেম প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? শুধুমাত্র পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমি আবারও রিপিট করছি যে প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতির মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্য শুধুমাত্র পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহতে। ঠিক আছে, অর্থায়ন এবং বিনিয়োগ, এই যে বিনিয়োগে আমরা যেভাবে শিখেছি সেটা অ্যাজ ইউজুয়াল এভাবেই থাকবে, এবং অর্থায়ন কার্যক্রমে আমরা যেভাবে শিখেছি একদম সেভাবেই থাকবে। ঠিক আছে, এখানে কোনো ধরনের পার্থক্য আমরা পাবো না, শুধুমাত্র পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখন কথা হলো কোথায় পার্থক্যটা, কোথায়? আমরা পরোক্ষ পদ্ধতিতে পরোক্ষভাবে বের করেছি, হ্যাঁ, পরোক্ষভাবে বের করেছি যে আমাদের নিট নগদ প্রবাহটা কোথায়। আর প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা একদম প্রত্যক্ষভাবে বের করবো, মানে সরাসরি বের করবো। সরাসরি কীভাবে বের করবো মনে করো, একদম এরকমই। আমি শুধুমাত্র তাহলে এই জায়গাটা তোমাদেরকে দেখাবো, শুধু এই জায়গাটা। হ্যাঁ, তাহলে আমাদের 2 নাম্বার থেকে তো আমি বলেছি সেম, শুধু এতটুকু আমি প্রত্যক্ষ পদ্ধতি দেখা। তাহলে একই রকমভাবে নগদ প্রবাহ বিবরণী পাশে তুমি প্রত্যক্ষ পদ্ধতি লেখো, উপরে কোম্পানির নাম লেখো, সব সেম। আমি দেখাচ্ছি কীরকমভাবে। আমাদের এখানে ধরো আমি যদি লিখি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটা আমরা কিভাবে বের করি? এটা আমরা বের করি সরাসরি। আমি বলেছি কি সরাসরি, তার মানে কি ক্রেতার কাছ থেকে, ক্রেতার নিকট হতে নগদ প্রাপ্তি কত হয়েছে। ঠিক আছে, নগদ প্রাপ্তি কত হলো। ঠিক আছে, অথবা আমরা যে পরিচালন কার্যক্রম করছি, এই পরিচালন
কার্যক্রম হতে আগত নগদ কত টাকা এসেছে, মানে অন্যান্য যে আয়গুলো আছে, এটা কত হলো, এটা এগুলো আমাদের নগদ প্রাপ্তি। আবার মনে করো এটা আন্তঃপ্রবাহ। আর বহিঃপ্রবাহ কি? বহিঃপ্রবাহ যেমন মনে করো যে পাওনাদার ও শ্রমিকের মজুরি বাবদ নগদের বহিঃপ্রবাহ। ঠিক আছে? অথবা কি হতে পারে? আয়কর প্রদান করেছে। অথবা কি হতে পারে? সুদ। তাহলে এই যে আমাদের এভাবে সরাসরি আমরা একদম সরাসরি দেখাচ্ছি যে ক্রেতার কাছ থেকে নগদ কত টাকা পাচ্ছি, আমাদের পাওনাদার অথবা শ্রমিকের মজুরির জন্য আমি কত টাকা আমার দিতে হচ্ছে, টাকা একদম নগদ টাকা, আয়কর কতটুকু প্রদান করছি, সুদ কতটুকু প্রদান করছি, বা পরিচালন যে অন্যান্য আমাদের আয় ব্যয় যেগুলো আছে সেগুলোর জন্য নগদের কত আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটছে। তাহলে এইভাবে সরাসরি চিন্তা করা হয়। যেহেতু সরাসরি আমরা চিন্তা করছি সেজন্য এটাকে প্রত্যক্ষ পদ্ধতি বলছি। তাহলে যদিও বিষয়টা চিন্তা করার জন্য খুব সহজ যে আমি প্রত্যক্ষভাবে সবকিছু চিন্তা করছি, কিন্তু বিষয়টা কিন্তু অত সহজ না। কারণ হলো আমি যেটা বলেছিলাম তোমাদের ক্লাসে, তোমার খেয়াল আছে কিনা, আমি তো এটাও বলেছিলাম যে আজকের ক্লাসে দেখার জন্য লাস্ট যে দুটো ক্লাস সেটা কিন্তু একটু দেখে নেওয়ার কথা ছিল, তাই না? আমি আশা করছি যে সবাই একটু দেখে নিয়েছো যে লাস্ট দুটো ক্লাস। তো কি বলেছিলাম যে আমাদের যে বেসিসটা, আমরা হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি, মানে হলো বকেয়া ভিত্তিক। তাহলে আমাদের এই যে ইনফরমেশনগুলো যেগুলো থাকে, আয় বিবরণীতে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কিন্তু সবই কোনটা ক্যাশ বেসিসে না। নগদ টাকা কত এসেছে, নগদ টাকা কত প্রদান করেছি, ক্যাশ রিসিভস আর ক্যাশ পেমেন্টের ইনফরমেশন কিন্তু আমাদের জন্য অ্যাভেলেবল না। আমাদের জন্য অ্যাভেলেবল কিন্তু আমরা যেটা অ্যাক্রুয়াল বেসিসে আমরা যে আমাদের বিবরণীটা তৈরি করি, তাহলে এই বিবরণীগুলোর মধ্যে সব কিছুই থাকে, যেটা বকেয়াতে হয়েছে সেটাও, যেটা নগদে হয়েছে সেটাও। তাহলে সেই কারণে এগুলো কিন্তু আমাদেরকে প্রিপেয়ার করে নিতে হয়, এগুলো আমাদেরকে তৈরি করে নিতে হয়। যেমন মনে করো যেগুলো খুব সহজ না, যেমন এই যে আমি এখানে লিখেছি ক্রেতার নিকট হতে নগদ প্রাপ্তি, এই ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে না। হ্যাঁ, তুমি কীভাবে বের করবে? যেমন তুমি বলতে পারো, আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি, যেমন তুমি বলতে পারো যে বিক্রয় কত হলো, বিক্রয়ের সাথে তুমি যোগ করবে কি? যোগ করবে হলো প্রাপ্য হিসাবের প্রারম্ভিক জের, এটা তুমি যোগ করবে। ঠিক আছে? এটা যোগ করলে তারপরে এখানে যে আসলো সেখান থেকে তুমি বাদ দিবে প্রাপ্য হিসাবের সমাপনী জের। এটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পাবে সেই অ্যামাউন্টটাই কিন্তু আমাদের কি আসছে, সেই অ্যামাউন্টটাই আমাদের হলো এই যে দেনাদার, ক্রেতার নিকট হতে নগদ প্রাপ্তি। ক্রেতা মানে তো আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার। ঠিক আছে? এবং এখানে আমি খুব সিম্পলভাবে জিনিসটা দেখালাম, এটার সাথে কিন্তু আরও অনেক কিছু সংশ্লিষ্ট থাকে আমাদের প্রাপ্য হিসাবের সাথে, যেমন তোমার ডিসকাউন্ট অ্যালাউড হতে পারে, তারপরে অনাদায়ী দেনা হতে পারে। এই যে জিনিসগুলো আছে এগুলো মানে প্রাপ্য হিসাবের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, মানে যেগুলোর কারণে প্রাপ্য হিসাব কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে এনে তারপরে কিন্তু তোমাকে বের করে নিতে হবে যে তুমি নগদে কত প্রাপ্তি হয়েছে। ঠিক আছে? তাহলে খুব ইজি না বিষয়টা। হ্যাঁ, তারপরে যেমন মনে করো যে এখানে আছে কি যে আমাদের পাওনাদার ও শ্রমিকের মজুরি বাবদ নগদের বহিঃপ্রবাহ। এটা আমাদের দেখো, এটা আমরা কি করব, এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, মানে যেটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড, এটার সাথে আমরা যোগ করি পরিচালন যে ব্যয়টা আছে, এটা যোগ করলাম। তারপরে যা আসলো সেখানে তার সাথে আমরা যোগ করব মজুদের সমাপনী। খেয়াল করো, আমি কিন্তু সমাপনী জের যোগ করেছি, মানে প্রারম্ভিক জের নয়। সমাপনী জের কেন যোগ করলাম? কারণ যে সমাপনী জেরটা রয়ে গেছে সেটার জন্য তো আমার খরচ হয়েছে, সেই জন্য এটাকে আমি যোগ করলাম। আর যা আসলো সেখান থেকে আমি বিয়োগ করলাম হলো মজুদের প্রারম্ভিক জের। মানে এই মজুদের এই প্রারম্ভিক জেরের জন্য তো আমাকে কিছু এ বছরে প্রদান করতে হয়নি, তাহলে এটা আমাদের বাদ দিতে হবে। আচ্ছা, এখানে মজুদ বলতে কিন্তু কাঁচামাল এবং এটা তোমার যেটা আমাদের প্রস্তুতকৃত পণ্য আর ফিনিশ প্রোডাক্ট থাকে, দুটোই হতে পারে। ঠিক আছে? দুটোই হতে পারে। আচ্ছা, আর
এখানে এখানে আমাদের মানে সুবিধার্থে আমরা শুধু কাঁচামালগুলোই এখানে দেখাচ্ছি। আচ্ছা, এছাড়া এটার সাথে আরো কি অ্যাড করব দেখো, এটার সাথে আমি যোগ করব প্রদেয় হিসাবের প্রারম্ভিক জের, এটা আবার সমাপনী না, প্রারম্ভিক জের, এটা যোগ করব, আবার বিয়োগ করে নিব প্রদেয় হিসাবের সমাপনী জের। ঠিক আছে, এই যে এগুলোকে মানে এত কিছু যোগ বিয়োগ করার পরে আমাদের কি হবে, এটা মাইনাস, তাহলে এই যে এত কিছু যোগ বিয়োগ করার পরে তারপরে কিন্তু তুমি পাবা এই পাওনাদার ও শ্রমিকের মজুরি বাবদ নগদের বহিঃপ্রবাহ। তাহলে বিষয়টা খুব সহজ নয় কিন্তু, হ্যাঁ, এটাকে তোমাকে রেডি করে নিতে হবে, এই ইনফরমেশনগুলো তোমার কাছে রেডি থাকবে না, রেডি করে নিতে হবে। তারপরে আয়করের কথাই ধরো না কেন, তোমার প্রদেয় আয়কর কত ছিল, এই বছর আয়কর কত চার্জ হয়েছে, তারপরে তুমি কত মানে ব্যালেন্স কত রয়ে গেল, এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। করের ক্ষেত্রেও তাই, মানে আমাদের এই সুদের ক্ষেত্রেও তাই, সুদেও তাই, প্রদেয় সুদ কতটুকু ছিল, এবছরের সুদ কতটুকু হয়েছে, ব্যালেন্স কত রয়ে গেছে, এগুলোর মাধ্যমে তোমাকে বের করে নিতে হবে অ্যামাউন্টগুলো। তাহলে খুব সহজ না, যদিও চিন্তাভাবনাটা সহজ, কিন্তু বের করার জন্য ইনফরমেশনগুলো রেডি থাকে না, ইনফরমেশনগুলো তৈরি করে নিতে হয়। তাহলে আমাদের এই হলো আমাদের আমাদের যে প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমাদের সুখের বিষয় হলো এটি এখানে করতে হবে না, হ্যাঁ, এটা জাস্ট জেনে নাও, প্রত্যক্ষ পদ্ধতিটা একটু জেনে নাও কিভাবে করতে হয়, এটা আমাদের প্র্যাকটিস করার দরকার নেই। আমাদের পরোক্ষ পদ্ধতিতে যেই আমরা নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করি, এটাই আসলে আমাদের পরীক্ষার মধ্যে এখনো পর্যন্ত এসেছে, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা জানবো, জেনে নিব, হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতির কী জিনিস, কোথায় ডিফারেন্স, কিভাবে করতে হয়, আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, আর তাহলে কি হচ্ছে যে এখানে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আর অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর যে দুটো নগদ প্রবাহ ছিল এখানে কিন্তু কোনো পার্থক্য হবে না, শুধুমাত্র এই জায়গাটায় পার্থক্য হবে। ঠিক আছে, এখন দুটো পদ্ধতি তো করলাম, দেখলাম কোনটা ভালো কোনটা ভালো। ভালোর তো আসলে শেষ নাই, একটা একদিক দিয়ে ভালো হলে আবার অন্যটা অন্য দিক দিয়ে ভালো। আমাদের পরোক্ষ পদ্ধতিতে আমরা যেটা বলেছি যে শর্টকাট মেথড, হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশনগুলো আছে, আমরা খুব সহজে এটা সমন্বয় করে নিট মুনাফা আমাদের হাতে আছে, নিট মুনাফা থেকে আমরা কি করি, আমরা বিষয়গুলোকে যে এই সব কিছু কম্পেয়ার করে দুটো অর্থ বছরের বা মানে দুটো প্রারম্ভিক এবং সমাপনী যে জেটটা আছে এটাকে আমরা করে করে সমন্বয় করে করে আমরা বের করে নিতে পারি। তো এটা খুব সহজ একটি পদ্ধতি, হ্যাঁ, যদি আমাদের চিন্তা ভাবনাটা আমরা যদি ঠিকমতো করতে পারি, একটু বুঝে নিতে পারি, তাহলে পদ্ধতিটা সহজ এবং অল্প সময়, লেস এফোর্ট লাগে, বলা হয় যে মানে এফোর্টটা কম লাগে। ঠিক আছে, এটা করে দিতে পারি। আচ্ছা, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় বলো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের যেই ইনফরমেশনগুলো আমরা দিতে পারি, পরোক্ষ পদ্ধতিতে আমরা কিন্তু সেটা দিতে পারি না। আমরা বিবরণীগুলো, আমরা যে আর্থিক বিবরণীগুলো তৈরি করছি, আমরা কেন তৈরি করছি? আমরা তো আসলে ইনফরমেশন প্রোভাইড করতে চাই, তাই না? আমরা তথ্য প্রদান করতে চাই। তাহলে এই তথ্য দিয়ে কি হবে? এই তথ্য দিয়ে আমরা পরিকল্পনা করি, আমাদের হিসাব বিজ্ঞান এগুলো তৈরি করে দিচ্ছে, এবং আমরা আর্থিক ব্যবস্থাপক বা বিনিয়োগকারী যারা আছেন তারা কি করে, এই তথ্যগুলো দিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করে, বা তার যে কি কাজ করতে হবে সেটাকে সে যাচাই বাছাই করে নেয়। তাহলে এখানে আমরা যদি নগদের প্রবাহ সম্পর্কে জানতে চাই, আমার কোথায় নগদের প্রবাহ ব্যবহার হচ্ছে, কোথায় এটার মানে উৎসটা কি বা ব্যবহার কোথায় হচ্ছে, অথবা আমার এই যে ক্রেতার কাছ থেকে আমি কত নগদ পেয়েছি, বা আমার নগদের বহিঃপ্রবাহ আমার পাওনাদারকে কত প্রদান করতে হয়েছে, এই যে আমাদের নগদ প্রবাহের একটা পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু আমাদের এই পরোক্ষ পদ্ধতিতে সম্ভব না। হ্যাঁ, এখানে আমরা শুধু পরিচালন বলতে পারবো, বিনিয়োগ বলতে পারবো, অর্থায়ন বলতে পারবো, বা তারপরেও আমরা একটু অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু আমরা যদি নগদ প্রবাহের যদি আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চাই যে আমাদের নগদ প্রবাহটা কিরকম হচ্ছে, সেটা কিন্তু আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতেই সুবিধাজনক। ঠিক আছে, সেই কারণে এটাকেই কিন্তু প্রেফার করা হয়, যে বলা হয়েছে কিন্তু যে এই প্রত্যক্ষ পদ্ধতিতেই ফলো করতে, কিন্তু আমরা পরোক্ষ পদ্ধতি বেশি প্র্যাকটিস পাবো, কারণ এটা অনেক ইজিলি তৈরি করা হয়। আর নগদ প্রবাহ বিবরণী কোন কোম্পানির, কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য করতে হবে? সব প্রতিষ্ঠানের জন্য করতে হবে। যে প্রতিষ্ঠানের জন্য অডিট বাধ্যতামূলক, তাদের জন্য মেজর আর্থিক বিবরণীর মধ্যে তো আমাদের নগদ প্রবাহ বিবরণী আছে, সুতরাং যদি অন্যান্য বিবরণী করতে হয় এটাও করতে হবে। এটা ছাড়াও তোমার নগদ প্রবাহ বিবরণী কেন লাগছে? তুমি নগদ প্রবাহ বিবরণী ছোট ছোট কোম্পানির জন্য তো প্রয়োজন, কারণ তোমাকে তো জানতে হবে তোমার হাতে নগদ কত টাকা আছে, তোমার পরিচালন কার্যক্রম থেকে কত টাকা নগদ এসেছে, তোমার যে বিনিয়োগকারী
তোমাকে যে ঋণ প্রদান করবে, সে তোমাকে ঋণ প্রদান করবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখাতে পারবে। কারণ সে যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখবে, সে যখন নগদ প্রবাহ বিবরণী দেখবে, দেখে সে বোঝার চেষ্টা করবে যে তোমার কোম্পানির তারল্যের অবস্থা কী, তুমি তাকে ঋণ পরিশোধ করতে পারবে কিনা, তুমি তাকে সুদ পরিশোধ করতে পারবে কিনা, তোমার বিনিয়োগকারী বলবে তুমি তাকে লভ্যাংশ দিতে পারবে কিনা। কারণ কি? কারণ হলো অনেক সময় নিট আয়টা কিন্তু সবসময় নগদ প্রবাহের অবস্থাকে প্রকাশ করে না। তুমি অনেক সময় দেখা যায় যে কোনো কোম্পানির নিট আয় অনেক বেশি, কিন্তু তার নগদ প্রবাহ বিবরণীতে এই পরিচালন কার্যক্রম হতে যে নগদ প্রবাহটা এসেছে সেটা দেখা যাবে নেগেটিভ। তাহলে কি হলো? তাহলে এই কোম্পানি কিন্তু যদিও তার আয় ভালো, আয় কেন ভালো হলো? আয় ভালো হলো কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে নেগেটিভ দেখছি, পরিচালন কার্যক্রম হতে নেগেটিভ দেখছি। কেন? কারণটা হলো যে এই যে প্রাপ্য হিসাব, হ্যাঁ, এই যে আমাদের ক্রেতার নিকট হতে নগদ প্রাপ্তি, এই প্রাপ্তি কম হয়েছে, মানে নগদে আমি বাকিতে অনেক বিক্রয় করেছি, যার কারণে বিক্রয় বেশি হলেই তো আমার আয় বেশি দেখাবে। ঠিক আছে, তাহলে আমার নিট আয় বেশি হয়ে গেছে। অথবা আমার যে মজুদ, হ্যাঁ, মজুদের মধ্যে বেশি পরিমাণে টাকাটা ইনভলভ হয়ে আছে, মজুদ তো অ্যাসেট, সেই হিসেবে সেটা আমার বেশি দেখাচ্ছে। তাহলে এরকমভাবে কোথায় টাকাটা ইনভলভ হয়ে আছে সেটা আমরা বুঝতে পারবো আমরা যদি এই নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করি। এবং তোমার যিনি ইনভেস্টর, যিনি ঋণ প্রদান করবে, তারা কিন্তু এই নগদ প্রবাহ বিবরণীটা বিশ্লেষণের মাধ্যমে তোমার উপরে ভরসা করবে অথবা করবে না। ঠিক আছে, তোমার যদি নিট আয় পজিটিভ আছে কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহটা নেগেটিভ, তাহলে কিন্তু তুমি অনেক রিস্কে আছো, তোমার কোম্পানি অনেক রিস্কে আছে। এবং যারা ঋণদাতা তোমাকে ঋণ দিতে চাইবে না, যে না আমার ঋণ পরিশোধ হবে না। হ্যাঁ, তাহলে এরকম এই কারণে আমাদের এই নগদ প্রবাহ বিবরণীগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বললাম যে এটা একটু জেনে নিবে, দেখে নিবে, এগুলোর উপরে আমরা অঙ্ক এই চ্যাপ্টারে করছি না। আচ্ছা, তাহলে চলো এবার আমরা একটা ছোট্ট অঙ্ক করব এই পরোক্ষ পদ্ধতিতে। খুবই ছোট্ট একটা অঙ্ক করব। আচ্ছা, একটু স্ক্রিনে একটু দেখো, দেখানো যায় কিনা, আমরা একটা অঙ্ক একটু করি। আচ্ছা, তোমাদের স্ক্রিনে দেখো একটা অঙ্ক আছে, খুব ছোট্ট একটা অঙ্ক, আমরা একটু দেখে নিই। এখানে কি বলেছে দেখো, নিশাদ লিমিটেডের 31শে ডিসেম্বর 2016 এবং 17 সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্য নিম্নে দেওয়া হয়েছে। নিশাদ লিমিটেড, এটা তার একটা তুলনামূলক আর্থিক বিবরণী এখানে তুলে ধরা হয়েছে 2016 সাল এবং 2017 সাল। আচ্ছা, তাহলে বিবরণে দেখো কি আছে, সম্পত্তি সমূহের মধ্যে কি আছে। আমরা কি করি, আমরা পরোক্ষ পদ্ধতিতে আমরা কি দেখেছি যে আমরা দুটো হিসাবের মধ্যে, দুটো বছরের মধ্যে তুলনা করি, তাই না? তাহলে এখানে দুটো বছর দেওয়া আছে, তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে। তাহলে উদ্ধৃত পত্রের মধ্যে কি কি আছে দেখো, ব্যালেন্স শিটে সম্পত্তি সমূহ দেখো কি আছে। হাতে নগদ আছে 2017 সালে 19,000 টাকা আর 2016 সালে 18,000 টাকা। আমি একটু পাশে ছোট্ট করে লিখি, তাহলে আমাদের হাতে নগদ আমাদের যেটা 2016 সালে আছে কত, 16 সালে কত আছে 8,000 টাকা, আর 2017 সালে আমার আছে হলো 19,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকা 19,000 টাকা। আচ্ছা, এরপর দেখো কি আছে, প্রাপ্য হিসাবে বলছে যে আমাদের 2016 সালে ছিল 17,000 টাকা, সেটা বেড়ে এখন হয়েছে 30,000 টাকা। তাহলে ডিফারেন্স কত হলো, 13,000 টাকা। তাহলে আমাদের কি প্রাপ্য হিসাব হ্রাস হয়েছে না বৃদ্ধি হয়েছে? প্রাপ্য হিসাব বৃদ্ধি। তাহলে আমরা একটু লিখে ফেলি, প্রাপ্য হিসাব বৃদ্ধি 13,000 টাকা। 13,000 টাকা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, মজুদ পণ্য আমার 2016 সালে ছিল 30,000 টাকা আর 2017 সালে এসেছে হলো কত, 25,000 টাকা। তাহলে কত, হ্রাস না বৃদ্ধি? হ্রাস হয়েছে না, আমার কমে গেছে, মজুদ পণ্য হ্রাস হয়েছে। তাহলে দেখো, মজুদ পণ্য হ্রাস কত, 5,000 টাকা। 30,000 টাকা ছিল আর এখন হয়ে গেছে 25,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো যন্ত্রপাতির কথা বলা আছে। যন্ত্রপাতিটা হলো আমাদের 50,000 টাকা ছিল,
এখন হয়েছে 70,000 টাকা। যদি আমাদের এই হ্রাস বৃদ্ধির মধ্যে মানে আমাদের এই পরিচালন কার্যক্রমের মধ্যে নগদ প্রবাহ নেই, আমি তারপরে লিখছি আমাদের যন্ত্রপাতি বৃদ্ধি হওয়া মানে কি? বৃদ্ধি হওয়া মানে হলো আমরা ধরে নিচ্ছি যে ক্রয়, যদিও আমাদের যদি অবচয়ের ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আবার এটা অ্যাডজাস্টের প্রয়োজন হয়। কখন হয় সেটা আমি বলে দিচ্ছি। তাহলে যন্ত্রপাতি আমার কত ছিল? আমি দেখছি 50,000 টাকা আগে ছিল আর এখন হলো 70,000 টাকা। তাহলে আমি বলতে পারি যন্ত্রপাতি ক্রয় হয়েছে 20,000 টাকা। হ্যাঁ, এটা আমি বলতে পারি। আচ্ছা, অবচয় সঞ্চিতি দেখো, অবচয় সঞ্চিতি যন্ত্রপাতির জন্য কি বলেছে? 5,000 টাকা ছিল 10,000 টাকা হয়েছে। তার মানে কি? সঞ্চিতি, অবচয় সঞ্চিতি মানে কি? যারা নন বিজনেস গ্রুপে তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি, আমরা যখন অবচয় মানে যেটা আমরা ডেপ্রিসিয়েশন বলছি, ডেপ্রিসিয়েশন, এটাকে আমরা যখন লেনদেনের জন্য এটা আমরা যখন জার্নাল করি তখন আমরা অবচয় হিসাবকে ডেবিট করি আর অবচয় সঞ্চিতি হিসাবে আমরা ক্রেডিট করি। ঠিক আছে, তাহলে এই অবচয়টা তো আমাদের নামিক হিসাব বা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের আয় ব্যয় বিবরণীর মধ্যে এটা চলে যাচ্ছে। কিন্তু এই সঞ্চিতিটা আমাদের ব্যালেন্স শিটে চলে যাচ্ছে। আমরা সাধারণত মানে আমাদের যে ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি আছে তার এগেনস্ট তাকে সেখান থেকে মাইনাস করে দেখায় যদি এটা কন্ট্রা অ্যাকাউন্ট। তাহলে এভাবে আমরা করে থাকি। তাহলে এই যে সঞ্চিতি বাড়া মানে হলো তুমি অবচয় চার্জ করেছো। হ্যাঁ, সঞ্চিতি দেখো, সঞ্চিতি আমার কত ছিল? 5,000 ছিল, এখন 10,000। তাহলে এখন সঞ্চিতিটা বেড়ে গেছে, মানে হলো এখানে আমার একটা অবচয় আমি ধার্য করেছি। কত টাকা? 5,000 টাকা। তাহলে আমি লিখে দেই অবচয় 5,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে দেখি কি বলেছে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবে দেখো 2016 সালে ছিল 10,000 টাকা, এখন হয়েছে 7,000 টাকা। তাহলে কি প্রদেয় হিসাব কি হলো? হ্রাস না বৃদ্ধি? হ্রাস হয়েছে। প্রদেয় হিসাব হ্রাস হয়েছে। প্রদেয় হিসাব কমে গেছে, হ্রাস হয়েছে। কত টাকা? 3,000 টাকা। 10,000 ছিল, এখন 7,000 হয়েছে। আচ্ছা, তার মানে কি কমে গেল কেন? কারণ কি আমরা প্রদান করেছি না, গত বছরে যারা পাওনাদার ছিল তাদেরকে আমরা দিয়েছি। আচ্ছা, বকেয়া খরচ বেড়েছে না? বকেয়া খরচ দেখো, বকেয়া খরচ 1,000 টাকা বেড়েছে, বৃদ্ধি। বৃদ্ধি তার মানে আমাদের দেওয়ার কথা ছিল, আমরা দেই নাই। বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল, হয়নি, আন্তঃপ্রবাহ হয়েছে। তাহলে আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে। 2016 সালে আমার ছিল 60,000 টাকা, এখন হয়েছে 90,000 টাকা। তাহলে এই বেশিটা কেন হলো? নিঃসন্দেহে আমরা শেয়ার ইস্যু করেছি। তাহলে শেয়ার ইস্যু করা হয়েছে, ইস্যু হয়েছে কত? 30,000 টাকার। ঠিক আছে, আর সংরক্ষিত আয় দেখো, সংরক্ষিত আয় আমার 2016 সালে 30,000 টাকা ছিল, তাহলে 2017 সালে সেটা 36,000 টাকা হয়েছে। তাহলে আমার নিট যে আয়, নিট আয় থেকে আমি 6,000 টাকা সংরক্ষিত আয়ে রেখেছি। এটা আমি আর লিখছি না, এটা নিয়ে আমি একটু আলোচনা করব এখনই। আচ্ছা দেখো, এখন অন্যান্য তথ্যের মধ্যে কি আছে। অন্যান্য তথ্যের মধ্যে আছে 2017 সালে নিট আয় হলো 10,000 টাকা। ঠিক আছে, তাহলে নিট আয় আমাদের যে আমরা যে পরোক্ষ পদ্ধতিতে করব, আমাদের পরোক্ষ পদ্ধতিতে দেখো নিচে বলা আছে, পরোক্ষ পদ্ধতিতে নিশাত লিমিটেডের 2017 সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা পরোক্ষ পদ্ধতিতে করব। তাহলে পরোক্ষ পদ্ধতিতে করতে হলে একদম প্রথমেই আমাদের নিট আয়টা লাগবে। তাহলে নিট আয় দেওয়া আছে এখানে 10,000 টাকা 2017 সালে। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় বলা হয়েছে 20,000 টাকা। তাহলে এই যে আমরা বলেছি 20,000 টাকা যন্ত্রপাতি ক্রয়, তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, এটা বলা না থাকলেও আমরা বুঝে নিতাম যে যন্ত্রপাতি ক্রয় হয়েছে 20,000 টাকা। নগদ লভ্যাংশ প্রদান দেখো 4,000 টাকা। তাহলে এখানে আমি একটু বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে। এখানে আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো আমার নিট আয় থেকে আমরা একটা অংশ লভ্যাংশ প্রদান করি, একটা অংশ আমরা সংরক্ষিত আয় হিসেবে রেখে দিই। তাহলে এখানে দেখো আমাদের নিট আয় যদি 10,000 টাকা হয়, আমরা লভ্যাংশ প্রদান করেছি 4,000 টাকা, তাহলে বাকি রইল কত? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা কিন্তু আমার সংরক্ষিত আয়ে দেখো ঠিক 6,000 টাকায় কিন্তু বেড়েছে, তাই না? 30,000 টাকা থেকে 36,000 টাকা হয়েছে। তার মানে এখানে সংরক্ষিত আয় আমার বেড়ে হলো 6,000 টাকা, 6,000 টাকা বেড়ে হলো 36,000 টাকা। তাহলে এখানে আমি একটু তোমাদেরকে বলে নেই যে তোমার অঙ্কে যদি মনে করো যে সংরক্ষিত আয় দেওয়া আছে এরকমভাবে 30,000 36,000 এবং নগদ লভ্যাংশ প্রদান দেওয়া আছে 4,000 টাকা, নিট আয়টা দেওয়া নেই, তাহলে কি আমরা বের করে নিতে পারবো না যে নিট আয় কত? কি হবে আমাদের তখন?
লভ্যাংশ প্রদানের সাথে আমরা সংরক্ষিত মুনাফার যে বৃদ্ধিটা হলো সেই বৃদ্ধিটাকে যোগ করে নিব, তাহলেই তো আমাদের নিট আয় চলে আসলো। ঠিক আছে, আবার তোমার সংরক্ষিত আয় দেওয়া আছে, নিট আয় দেওয়া আছে, কিন্তু লভ্যাংশ প্রদান দেওয়া নেই, তাহলে তোমার কি কাজ? আমাদের তো তাহলে আমরা বলে দিতে পারবো যে নিট আয় এত টাকা, সংরক্ষিত আয় হিসেবে এত টাকা রেখেছে, বাকি টাকা কোথায় গেল? তাই লভ্যাংশ প্রদান করেছে। তাহলে এভাবে কিন্তু অনেক সময় অঙ্কে ওই যে টুইস্ট বলে না, একটু ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় এভাবে দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে আমরা তো আজকে একদম প্রথমে করছি, সেজন্য সব কিছু খুব সরাসরি সুন্দর করে দেওয়া আছে ইনফরমেশনগুলো, কিন্তু অনেক সময় তোমাকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য, বা তুমি বিষয়টা কতটা ভালো মতো কনসেপচুয়ালি ক্লিয়ার, হ্যাঁ, বেসিক জিনিসটা তোমার কতটুকু ভালো, কতটুকু তুমি বুঝেছো, এই জিনিসগুলোর জন্য কিন্তু একটু ইনফরমেশনগুলো এদিক ওদিক করে দেওয়া হয়। তাহলে আমরা যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকি তাহলে কিন্তু এগুলো কোনো সমস্যাই না আমাদের জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে এই হলো আমাদের অঙ্কটা। আর 4 নম্বর বলেছে প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 টাকার সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে এই যে আমরা পেয়ে গেছি কিন্তু না, যে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 30,000 টাকা। তাহলে এটা হলো আমাদের আজকের অঙ্ক। তাহলে চলো আমরা অঙ্কটা করি। এখানে ইনফরমেশনগুলো আমি লিখে দিয়েছি, তোমরা এখানে যে এটা আছে আমরা এখানেই করি। হ্যাঁ, এই যে এটা বলা আছে আমরা এখানে একটু মুছে নেই, এখানে আমরা করে ফেলি। এই জায়গাটা একটু মুছে দিই, কারণ অত নিচ পর্যন্ত আমাদের যেতে হবে না, আমাদের এত বিষয় কিছু নাই, আমরা আগেই শেষ করতে পারবো। আচ্ছা, এখানে দেখো আমাদের উপরে, আমি আর উপরে লিখতে পারলাম না, অত দূর পর্যন্ত আমার হাত যাবে না। উপরে তোমাদের কোম্পানির নামটা আসবে। ঠিক আছে, আমাদের যে নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, এটা হলো 2017 সাল। 2017 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এরপরে আমরা নিট মুনাফা লিখব। ঠিক আছে, তাহলে নিট মুনাফা আমাদের কত? নিট মুনাফা কত দেওয়া ছিল? 10,000 টাকা দেওয়া ছিল না? নিট মুনাফা ছিল 10,000 টাকা। তাহলে আমরা আমাদের এই যে এখানে আমরা 10,000 টাকা লিখলাম, নিট মুনাফা আমাদের 10,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো সমন্বয় সমূহ। সমন্বয় সমূহতে আমি যাব। তাহলে সমন্বয় সমূহ কি আমাদের কি বলা ছিল? প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি আমি একবারে লিখছি, মানে প্লাস মাইনাস মিলিয়ে লিখছি। আমরা যেহেতু খুব ছোট্ট একটা অঙ্ক করছি, প্লাস মাইনাস আমি মিলিয়ে মানে পরপর চলে যাচ্ছি। তাহলে এখানে প্রথমে বলেছে প্রাপ্য হিসাব বৃদ্ধি 13,000 টাকা। কেন বৃদ্ধি হয়েছে মনে আছে তো না? কেন বৃদ্ধি হলো? কারণ আমি বাকিতে বিক্রয় করেছিলাম, আমাকে প্রাপ্য হিসাব টাকা দেয়নি, সেই জন্য বেড়ে গেছে। মানে আগের বছরটা তো আছে, এই বছরটা থেকেও আমি টাকা পাইনি, বেড়ে গেছে। 13,000 টাকা পাইনি। তাহলে 13,000 টাকা যদি না পাই, তাহলে আমি কি করেছি? আমাদের যেই নগদ আমি যে আয়টা দেখিয়েছি, আয়টা আসলে ওই টাকাটা তো আমার নাই, 13,000 টাকা আমার নাই। তাহলে আর এছাড়াও আমাদের যে আরেকটা ছোট্ট কনসেপ্ট ছিল কি, আমাদের নগদে আমাদের চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ করব, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে কি প্রাপ্য হিসাব চলতি সম্পদ, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি। কেন বৃদ্ধি হয়েছে? কারণ টাকা পাইনি। টাকা না পাওয়ার মানে কি, যেহেতু আন্তঃপ্রবাহ হয়নি সেজন্য এটাকে আমরা বহিঃপ্রবাহ ধরছি। 13,000 টাকা। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, মজুদ পণ্য হ্রাস। মজুদ পণ্য হ্রাস হয়েছে। তাহলে মজুদ পণ্য হ্রাস হলো, তার মানে কি আমি গত বছরের যে মজুদ পণ্য ছিল সেটি আমি ব্যবহার করেছি। তাহলে বহিঃপ্রবাহ হওয়ার কথা ছিল, হয়নি, সেটা আন্তঃপ্রবাহ। মানে এটার জন্য খরচ হওয়ার কথা ছিল, খরচটা হয়নি আমার। তাহলে মজুদ পণ্য হ্রাস কত টাকা? মজুদ পণ্য হ্রাস হয়েছে আমার 5,000 টাকা। তাহলে এটা আমার কি হয়েছে? এটা আমার যোগ হবে। ঠিক আছে, এটা আমার যোগ হবে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখো, যন্ত্রপাতি আমাদের নাই। অবচয়, আমরা অবচয় লিখতে পারি। আমাদের অবচয়, অবচয় কি? অবচয়ের কি কি ধরনের ট্রানজাকশন এটা? আজকে প্রশ্ন এটা, দেখি সবাই ঝটপট লেখো যে অবচয় কি ধরনের লেনদেন, কি ধরনের ব্যয় এটাকে বলা হয়। গত ক্লাসে বলেছিলাম না, এটা একটা নামকরণ করো, আমরা একটা
বিশেষ শ্রেণীর মধ্যে এটাকে ফেলি। কি ধরনের এটা বলো? মানে পরিচালন কিন্তু না, এটাকে আলাদা একটা নামকরণ ছিল, এটা কি ধরনের বলো? আচ্ছা, অবচয়। তাহলে অবচয় কি? অবচয়, আমাদের অবচয়ের জন্য কোনো নগদের বহিঃপ্রবাহ হয়নি, তাহলে এটা আন্তঃপ্রবাহ, এটা আমরা যোগ করব। তাহলে অবচয় হলো 5,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আর কি আমাদের আছে, কি প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব হ্রাস হয়েছে, আমি এটা একটু মার্ক করি, এটা দিয়েছি, এটা দিয়েছি, অবচয় হয়েছে, প্রদেয় হিসাব হ্রাস। তাহলে প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। প্রদেয় হিসাব হ্রাস মানে কি? প্রদেয় হিসাব হ্রাস মানে হলো গত বছরের প্রদেয় হিসাবকে আমি এই বছরে প্রদান করেছি, তাহলে আমার এটা কি হবে? আমাদের এটা বহিঃপ্রবাহ হয়ে গেছে। তাহলে এটা আমরা কত? প্রদেয় হিসাব হ্রাস হলো 3,000 টাকা, আমার বহিঃপ্রবাহ হয়েছে, ঠিক আছে, প্রদেয় হিসাব হ্রাস। আচ্ছা, এরপরে আসো কি বকেয়া খরচ বৃদ্ধি। বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে 1,000 টাকা, তার মানে এটা আমার এই টাকাটা যায়নি, খরচ হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো আমার কত হলো? আর কিছু আছে না? আর কিছু নাই আমাদের। আর যেগুলো আছে সেগুলো হলো আমাদের এটা যন্ত্রপাতি ক্রয় হলো আমাদের বিনিয়োগ কার্যক্রম, আর অর্থায়ন হলো আমাদের অর্থায়ন কার্যক্রম, এই আমাদের এই শেয়ার ইস্যু। আচ্ছা, এখানে দেখো কত হলো? 10, 5 আর 5-এ কত হবে? 10,000 -3 -3 6,000, তাহলে 1,000 চলে গেলে -5,000 টাকা। তাহলে আমার এটার যোগফল হলো, যোগ বিয়োগ করে -5 পেয়েছি, তাহলে 10,000 থেকে -5,000 হলে আমার কত আছে? 5,000 টাকা। তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হলো 5,000 টাকা, ঠিক আছে। এরপরে আসো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম আমাদের কি? যন্ত্রপাতি ক্রয়। তাহলে যন্ত্রপাতি ক্রয় করেছি কত টাকার? 20,000 টাকার, 20,000 টাকার। তাহলে যন্ত্রপাতি ক্রয় করেছি 20,000 টাকার। এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সুতরাং সরাসরি এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি 20,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের 3 নম্বরে হলো অর্থায়ন। অর্থায়ন, আচ্ছা, এটা হলো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমরা একটু লিখে দেই, নিট নগদ প্রবাহ আমার -20। আর 3 নম্বরে আসো অর্থায়ন। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আচ্ছা, এটা কি আমাদের এই যে শুধু শেয়ার ইস্যু আছে, শুধু শেয়ার ইস্যু কি আরেকটা আছে না? শেয়ার ইস্যু হয়েছে কত টাকার? 30,000 টাকার শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুর জন্য কি টাকা চলে গেল না? আসলো না, আন্তঃপ্রবাহ হয়েছে। আর একটা বহিঃপ্রবাহ ছিল, সেটা কি? লভ্যাংশ প্রদান। তাহলে লভ্যাংশ প্রদান করেছি, লভ্যাংশ প্রদান কত? 4,000 টাকা ছিল লভ্যাংশ প্রদান। তাহলে 30,000 থেকে 4,000 গেল, আমাদের রইল কত? 26,000 টাকা। তাহলে এটা আমাদের অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, ঠিক আছে, নগদ প্রবাহ। তাহলে আমাদের কত হলো দেখো, 20,000, 26,000 থেকে 20,000 গেলে 6,000, তাহলে 5 আর 6 আমাদের 11,000 টাকা। আর দেখো তাহলে এই যে আমাদের এটা হলো নিট নগদ বৃদ্ধি, হ্যাঁ, নগদ বা নগদ সমতুল্য আমরা যেটা বলি, বা নগদের নিট বৃদ্ধি। হ্রাসও হতে পারে, হ্যাঁ, তোমার এটা হ্রাসও হতে পারে। এটার সাথে আমরা যোগ করব প্রারম্ভিক জের। এটার সাথে আমরা যোগ করব প্রারম্ভিক জের, মানে হলো এই যে এটা 8,000 টাকা। তাহলে প্রারম্ভিক জের হলো 8,000 টাকা। তাহলে এই যে আমাদের দেখো 19,000 টাকা এসেছে, এটা কি? সমাপনী জের।
কার সমাপনী জের? নগদের সমাপনী জের। এবং এই যে দেখো আমাদের 19,000 টাকা নগদের সমাপনী জের অবশ্যই তোমার মিলে যাবে, না মিললে বুঝতে হবে অঙ্কে কোথাও ভুল আছে। হ্যাঁ, আমি তোমাদের মানে তোমাদের মতো যখন ছিলাম তখন আমি কি করতাম বলি, আমি সবচেয়ে আগে যে ভুলটা করতাম, এই নিট মুনাফা সমান বসাতে ভুলে যেতাম। আমি সমন্বয় সমূহ সুন্দর লিখে অঙ্ক শেষ করে এসে দেখতাম যে কি ব্যাপার, সমাপনীর সাথে আমার অঙ্ক মিলছে না কেন। মাথা তো গরম, একবার চলতি হিসাব চলতি সম্পত্তির দিকে তাকাচ্ছি, একবার চলতি দায়ের দিকে তাকাচ্ছি, না সবই তো ঠিক আছে, ঠিকই তো অঙ্কটা বুঝেছি, কিন্তু কেন অঙ্ক মিলছে না? হয়ে গেল যে আমি নিট মুনাফা যে লিখতে হবে, সমন্বয় যে কার সাথে করছি সেটাই ভুলে গেছি, সমন্বয় লিখতে ভুলে গেছি। তাহলে যদি তোমার যেহেতু এটা একটা সুবিধা আমাদের না, যে আমাদের এখানে সমাপনী জেরটা দেওয়া থাকে, তাহলে সমাপনী জেরের সাথে মিলে যাবে। ঠিক আছে, মিলে গেলে তুমি বুঝতে পারবে তোমার অঙ্কটা হয়েছে। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তুমি যদি এই জিনিসগুলো বুঝতে পারো, যেটা আমরা প্রথম ক্লাসে খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে বলেছি, তাহলে কিন্তু তোমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপারই না। আচ্ছা, এভাবে আমরা পরোক্ষ পদ্ধতিতে আমরা অঙ্কটা করি। আচ্ছা, এখন দেখো একটু যদি আমরা তাকিয়ে দেখি আমাদের আমাদের নগদ প্রবাহ বিবরণীর দিকে। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়েছে দেখো কত, 5,000 টাকা। একটু খেয়াল করো, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়েছে 5,000 টাকা। এখন এই 5,000 টাকা থেকে আমরা কি করি, আমরা তো সাধারণত চেষ্টা করি যে পরিচালন কার্যক্রম হয়ে যে টাকাটা এসেছে সেটা দিয়ে কোম্পানিকে পরিচালনা করার জন্য। তাহলে এখান থেকে আমাদের লভ্যাংশ প্রদান কত ছিল? 4,000 টাকা। লভ্যাংশ প্রদান করা যাবে, কিন্তু এই যে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 20,000 টাকা, এই যন্ত্রপাতিকে ক্রয় করা সম্ভব ছিল? এটা কিন্তু সম্ভব ছিল না। তাহলে পরিচালন কার্যক্রম মাত্র 5,000 টাকা, সেখান থেকে তুমি নগদ প্রবাহ। আচ্ছা, এই যন্ত্রপাতি ক্রয়টা কি? এই যন্ত্রপাতি ক্রয় কিন্তু আমাদের মানে এটা আমরা অতিরিক্ত কিছু কিনছি না, এটা হলো আমাদের যে আমাদের পরিচালনের জন্যই আমাদের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের প্রয়োজন হয়। তাহলে এখানে বিনিয়োগটাও কম্পালসারি বা ম্যান্ডেটরি বা প্রয়োজনীয়। তাহলে সেই ক্ষেত্রে তুমি কেউ করতে পারছো না, সেই কারণেই কিন্তু এই যে দেখো শেয়ার ইস্যুর মাধ্যমে 30,000 টাকা সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে পরিচালন কার্যক্রম হতে যে নিট নগদ প্রবাহ, এটাকে অ্যানালিসিস করা হয়। এটাকে অ্যানালিসিস করে পরবর্তী ধাপগুলো বা পরবর্তী কার্যক্রমগুলোকে পরিচালনা করা হয়। হ্যাঁ, যে এটা দিয়ে আমি কি করতে পারবো, এটাকে আমি লভ্যাংশ প্রদান করতে পারবো, এটা দিয়ে আমার কি যে যন্ত্রপাতি ক্রয় বা মূলধনী যে ব্যয়টা আছে সেটাকে আমি মিট আপ করতে পারবো, এগুলোকে চিন্তা করা হয়। যদি করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে অর্থায়নের প্রয়োজন হয়। আমি ঋণ গ্রহণ করতে পারি অথবা শেয়ার ইস্যু করতে পারি, যে কোনোভাবেই হোক আমি চেষ্টা করি। আর যদি অতিরিক্ত থাকে, হ্যাঁ অতিরিক্ত রয়ে গেল, তাহলে অতিরিক্ত রয়ে গেলে তখন সেটাকে আমরা আবার বিনিয়োগ করার চেষ্টা করি, যে আমরা তাহলে বিনিয়োগ করে দিই, এই টাকাটা তো আইডল পড়ে থাকবে। তাহলে এভাবে আমরা বিশ্লেষণ করে থাকি। তাহলে নগদ প্রবাহ বিবরণী আমরা শিখলাম, নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ আমাদের করতে হবে। একজন আমাকে গত ক্লাসে প্রশ্ন করেছিল যে এই যে চলতি সম্পত্তি হ্রাস, চলতি সম্পত্তি বৃদ্ধি বা চলতি দায়ের হ্রাস বা চলতি দায় বৃদ্ধি, এভাবে মুখস্থ করে আমরা নগদ প্রবাহ বিবরণী করবো কিনা। করা তো যেতেই পারে, করলে ভালো করো। এটা তো আসলে মুখস্থ করার কিছু নেই, তুমি শুধু একটা জিনিস মুখস্থ করবে যে আমাদের চলতি সম্পত্তি হ্রাস হলে এটা কি হবে, যোগ হবে। নিট মুনাফার সাথে যদি চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে এটার সাথে তো তুমি অন্যগুলোকে মানে ম্যাচ করে নিতে পারো। তাহলে চলতি সম্পত্তি হ্রাস পেলে যদি যোগ হয় তাহলে বৃদ্ধি পেলে মাইনাস হবে। আবার তাহলে চলতি সম্পত্তি হ্রাস পেলে যদি প্লাস হয়, চলতি দায় তাহলে বৃদ্ধি পেলে প্লাস হবে, তাহলে চলতি দায় হ্রাস পেলে মাইনাস হবে। তাহলে এরকমভাবে কিন্তু তুমি মানে এই জিনিসটাকে বুঝে নিতে পারো। আচ্ছা, এখন কথা হলো এভাবে তুমি করবে কিনা। এভাবে তো তুমি করতেই পারো অঙ্কটা, এটা মুখস্থ মানে এটা মনে রাখার খুব কঠিন কিছু না। কিন্তু তুমি যদি আর্থিক বিশ্লেষক হতে চাও, হ্যাঁ, তুমি তো শুধু নগদ প্রবাহ বিবরণী তৈরি করবে না, তুমি তো একজন আর্থিক বিশ্লেষক হতে যাচ্ছ। তাহলে তো শুধু এইভাবে শিখলে হবে না তোমাকে, তাহলে কারণ আমাদের মূল্যায়নটা শিখতে হবে, কোথা থেকে নগদ ব্যবহার হলো, কোথায় নগদের উৎসটা কোথায়, এই মূল্যায়নটা আমাকে শিখতে হবে। এই মূল্যায়ন শিখতে না পারলে আমি নগদের প্রবাহের বিশ্লেষণ কিভাবে করব, আমি আর্থিক বিশ্লেষক কিভাবে হব। তাহলে যেটা ভালো হয় যে এখানে যেহেতু আমাদের অল্প কয়েকটা আইটেম, খুব বেশি আমরা এখানে শিখছি না, কিন্তু যতটুকু আমরা শিখছি আমরা একটু ভেতর থেকে শিখি, আমরা একটু বেসিকটা শিখি। হ্যাঁ, যাতে করে আমাদের কি হবে, আমাদের বেসটা ভালো হবে, তাই না? হঠাৎ তুমি যদি শুধুমাত্র প্লাস মাইনাস করে শেখো, তোমার কি হবে, তুমি শুধু নগদ প্রবাহ বিবরণীটা হয়তো করতে শিখবে, তুমি আসলে বিশ্লেষণ করা কিন্তু শিখবে না। তাহলে এটা বুঝে নিবে, হ্যাঁ, যে কিভাবে আমরা প্রাপ্য হিসাব কে বৃদ্ধিকে কেন বলছি কি হবে, বা চলতি সম্পত্তি হ্রাসকে কেন যোগ করছি,
বৃদ্ধি হলে কেন বিয়োগ করছি এটা আমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করছি, আমরা বলছি যে আমরা নগদের প্রবাহ বিবরণী তৈরি করা শিখলাম, নগদ প্রবাহ বিবরণী তৈরি করা শিখলাম। এটাকে বিশ্লেষণ করতে হবে, আমাদের আসলে উদ্দেশ্য তো তাই, আমরা বিশ্লেষণ করতে চাই। ঠিক আছে, আমরা বিশ্লেষণ করতে চাই। তাহলে বিশ্লেষণ আমরা দেখো নগদ প্রবাহ বিবরণী বা নগদ প্রবাহ বিশ্লেষণ কৌশলগুলো কি? একদম প্রথমে হলো নগদ প্রবাহের উৎস ও ব্যবহার এর মূল্যায়ন। ঠিক আছে, 2 নম্বরে হলো মুক্ত নগদ প্রবাহ বা যেটাকে আমরা বলি ফ্রি ক্যাশ ফ্লো। এটাকে ফ্রি নগদ প্রবাহ কিন্তু আমরা লিখবো বারবার করে। আর 3 নম্বরে হলো নগদ প্রবাহ অনুপাত। ঠিক আছে, এই 3টা রকম, 3টা ভাবে, 3টা কৌশলের কথা আমরা বলছি, যে 3টা কৌশল আমরা সাধারণত ব্যবহার করি কিসের জন্য? আমাদের এই যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করেছি, এই বিবরণীটাকে আমরা বিশ্লেষণ করব। হ্যাঁ, নগদ প্রবাহ বিশ্লেষণ। তাহলে একদম প্রথমেই বলেছি যে উৎস এবং ব্যবহার, উৎস এবং ব্যবহারের মূল্যায়ন। এই যে তোমার, আমি বলেছি তোমার পাওনাদার কি করবে? তুমি যার কাছ থেকে ঋণ নিতে চাচ্ছ, বিনিয়োগকারী, তোমার পাওনাদার, তারা কিন্তু সবাই কি করে? তারা কিন্তু সবাই এই যে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের দিকে খেয়াল করে। ওটা কি, ওটা থেকে তুমি এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, তোমার আয় বিবরণী দেখে না। তোমার আয়, যেটা আমি বলেছি যে আয় বিবরণীতে তোমার নিট মুনাফা পজিটিভ, কিন্তু তোমার পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ নেগেটিভ। তোমাকে ঋণদাতা, তারা ঋণ দিবে না, ওই আমাকে ঋণ পরিশোধ করতে পারবে না। তোমার যে পাওনাদার, তোমার যে কাঁচামাল তুমি যার কাছ থেকে সংগ্রহ করবে, সে বলবে যে ভাই নগদে কেনেন, আপনাকে লোন দেওয়া যাবে না, আপনাকে বাকিতে আমি দিব না। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বিশ্লেষণ করা শিখতে হবে। কিভাবে বিশ্লেষণ আমরা দেখব? এই যে আমাদের কেন নগদ প্রবাহ বিবরণী, আমাদের পরিচালন কার্যক্রম হতে কত টাকা এসেছে, আমাদের উৎস কি, আমি যে শেয়ার ইস্যুর মাধ্যমে আমি টাকাটা সংগ্রহ করলাম, আমি আমার যন্ত্রপাতির জন্য খরচ হলো। ঠিক আছে, এভাবে আমরা এর যে প্রত্যেকটা জিনিসে আমরা বিশ্লেষণ করব। এবং এই যে বিশ্লেষণের কথা আমি বলেছি, যে আমাদের এই বিশ্লেষণটা কিন্তু আরও ভালো হয় যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করি। সেখানে ক্রেতার জন্য আমার কত টাকা ক্রেতার কাছ থেকে আমি পেলাম, কত টাকা পাওয়ার কথা ছিল, কত টাকা পেলাম, আমার যিনি পাওনাদার সে আমাকে কতটুকু সুবিধা দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে নগদ প্রবাহ উৎস এবং ব্যবহার, তুমি নগদ প্রবাহ বিবরণী তৈরি করে এটাকে বিশ্লেষণই হলো আমাদের উৎস এবং ব্যবহার। এরপরে আসো মুক্ত প্রবাহ নগদ প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো। আমি সবকিছু মুছে দিচ্ছি, আমি একটু ফ্রি ক্যাশ ফ্লোর মধ্যে থাকছি। মুক্ত নগদ প্রবাহ, হ্যাঁ, ফ্রি ক্যাশ ফ্লো, এটাকে আমরা ফ্রি নগদ প্রবাহ বলি, এভাবে বলা হয়। এটা কাকে বলে? ফ্রি নগদ প্রবাহ কাকে বলে? এগুলোর কিন্তু কনসেপ্ট আছে। হ্যাঁ, এক একজন এক একভাবে ফ্রি নগদ প্রবাহকে ডিফাইন করেছে। তাহলে যে যেভাবে ডিফাইন করেছে সে সেভাবে কিন্তু সূত্রটা লিখেছে, ফর্মুলাটা সেভাবে লিখেছে। তাহলে এখানে আমরা দুটো কনসেপ্ট দেখব। একটা হলো কাইসোর নাম তো তোমরা শুনেছো, কাইসোর নাম শুনেছো? কাইসো, আর এটার সাথে তোমার উইগান্ড নাম শুনে তোমাদের মানে অনার্স পর্যায়ে একদম খুব ভালো একটা বই, আমরা এটা হিসাব বিজ্ঞানের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, দুটো বই আছে। তাহলে এই কাইসো এবং ওয়েগনার যেভাবে ফ্রি ক্যাশ ফ্লো নগদ প্রবাহকে যেভাবে ডিফাইন করেছে, দেখো, ফ্রি নগদ প্রবাহ, তারা বলছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, সেখান থেকে বিয়োগ দিতে হবে মূলধনী ব্যয় এবং তার সাথে সাথে লভ্যাংশ, দুটোই বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ,
থেকে আমরা যদি মূলধনী ব্যয় এবং লভ্যাংশ বাদ দিই তাহলে আমরা যে অংশটুকু যে অ্যামাউন্টটা পাবো একে বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ডিসক্রিশনারি ক্যাশ ফ্লো। হ্যাঁ, অ্যামাউন্ট অফ ডিসক্রিশনারি ক্যাশ ফ্লো কোম্পানি হ্যাজ। ঠিক আছে, একটি কোম্পানির যে ডিসক্রিশনারি ক্যাশ ফ্লোটা আছে, ডিসক্রিশনারি মানে কি, মানে হলো আয়ত্তাধীন, ইচ্ছাধীন, মানে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, এটার উপরে কোনো দায়বদ্ধতা নেই, অব্লিগেশন নেই, তাহলে এভাবে ডিসক্রিশনারি ক্যাশ ফ্লোর কথা বলা হচ্ছে। তাহলে এবং তারাও বলছে যেই ক্যাশ ফ্লোটা সে কী কাজে ব্যবহার করবে, বলছে যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে আমাদের নতুন বিনিয়োগ অথবা রিটায়ার অফ ডেট মানে হলো ঋণ পরিশোধ, আর পারচেজ অফ ট্রেজারি স্টক। ঠিক আছে, ট্রেজারি স্টক অথবা আমাদের যেটা মানে ক্রয়, আর অথবা নর্মাল লিকুইডিটি, মানে লিকুইডিটিতে অ্যাড হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে অ্যামাউন্ট অফ ডিসক্রিশনারি ক্যাশ ফ্লো এটা কী কাজে ব্যবহার হবে, এটা ব্যবহার হবে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টে অথবা ঋণ পরিশোধে অথবা পারচেজ অফ ট্রেজারি স্টকে অথবা লিকুইডিটিতে সিম্পল অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই পরিমাণ অ্যামাউন্টটাকে তারা কি বলছে, সেই অ্যামাউন্টটাই হলো ফ্রি নগদ প্রবাহ। এটা কায়সো এবং ওয়েডেনের যে বইটাতে আছে সেটাতে এইভাবে বলা হয়েছে। তাহলে কে কিভাবে ডিফাইন করেছে, সে কিন্তু সেভাবেই সেটাকে ফর্মুলা লিখেছে। হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়াও আরেকটা কনসেপ্ট আমরা পাবো, সেই কনসেপ্টে কি বলা হয়েছে, সেই কনসেপ্টে আমরা পাবো, এটা আমি বুঝাতে পেরেছি তো না, আমাদের কি বলেছি যে এখানে আমরা পরিচালন কার্যক্রম হতে নিট যে নগদ প্রবাহ, এই যে আমাদের 5,000 টাকা এসেছে, সেখান থেকে আমরা মূলধনী ব্যয় মানে কি, এই যে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, মূলধনী ব্যয় মানে হলো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। ঠিক আছে, স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। তাহলে আমাদের এই মূলধনী ব্যয় হলো এটা, আর তার থেকে লভ্যাংশ, যেটা লভ্যাংশ আমরা প্রদান করব, সেই লভ্যাংশটা বাদ দিচ্ছি। তাহলে সে কেন লভ্যাংশ বাদ দিচ্ছে, কেন লভ্যাংশ বাদ দেওয়া হচ্ছে, কারণ সে বলছে যে অ্যামাউন্টটা বাকি থাকবে সেই অ্যামাউন্টটা দিয়ে সে হয় অ্যাডিশনাল নতুন ইনভেস্টমেন্ট করবে, অথবা সে একদম ঋণ পরিশোধে সেটাকে ব্যবহার করবে, মানে একদম ঋণের যে আসলটা সেটা পরিশোধে ব্যবহার করবে, অথবা ট্রেজারি স্টক পারচেস করবে, অথবা সিম্পলি এই টাকাটা, এই অ্যামাউন্টটা কী হবে, লিকুইডিটি হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সে ডিফাইন করছে। আরেকটা যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে কি বলছে দেখো, সেই কনসেপ্টে আমাদের এই নিট মুনাফা থেকে মূলধনী ব্যয়টাকে বাদ দিয়ে যা থাকে, যেমন হেনরি রবিনসন তারা বলেছে কি যে পরিচালন কার্যক্রম হতে মূলধনী ব্যয়কে বাদ দিলে যে অ্যামাউন্ট থাকে সেটা। ঠিক আছে, আবার এলজে গিটম্যান সেও বলেছে যে অ্যামাউন্টটা থাকে সেটা ইনভেস্টর, হ্যাঁ, ইনভেস্টরের যে পাওনা সেটা যে দাবি সেটা মেটানোর জন্য। তাহলে ইনভেস্টরের দাবি মানে কি, মানে তোমার ইনভেস্টর কারা, ইনভেস্টর হলো পাওনাদার আর হলো বিনিয়োগকারী, মানে যারা তোমার শেয়ার কিনছে বা যাদের। তাহলে তুমি যখন পাওনাদারের কথা বলছো, পাওনাদার, ঠিক আছে, পাওনাদারের কথা যখন বলছো তাহলে পাওনাদারের দাবি হলো সুদ, আর তোমার যারা বিনিয়োগকারী তাদের দাবি হলো কি, লভ্যাংশ, তাই তো। তাহলে তারা বলছে যে এই যে অ্যামাউন্টটা থাকবে, এই যে ফ্রি ক্যাশ ফ্লো যে অ্যামাউন্টটা রইল, এই অ্যামাউন্টটা দিয়ে কি করা যাবে, সুদ প্রদান করা যাবে, ঋণ পরিশোধ করা যাবে, লভ্যাংশ প্রদান করা যাবে। তাহলে তুমি যখন লভ্যাংশ আমরা বাদ দিচ্ছি না, এর আগের কনসেপ্টে কি বলেছি, লভ্যাংশকে বাদ দিয়ে দিয়েছি, এখানে আমরা লভ্যাংশকে বাদ দিচ্ছি না। ঠিক আছে, আমরা লভ্যাংশকে বাদ দিচ্ছি না, আর সুদ প্রদানের কথা বলা হয়েছে। দেখো এখন এই দেখো, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ যখন আমরা বের করেছি, আমরা কীভাবে বের করেছি, আমরা নিট আয়কে আমরা অ্যাডজাস্ট করেছি না। তাহলে নিট আয়কে যখন অ্যাডজাস্ট করলাম, তাহলে নিট আয়ের সাথে অ্যাডজাস্ট করতে গেলে নিট আয় বের করার সময় আমরা সুদকে বাদ দিয়েছি, সুদ প্রদান বাদ দিয়ে দিয়েছি। তাহলে তুমি তো এটাকে বলছো যে সুদ প্রদানে ব্যবহৃত হবে, তাহলে তো একবার সুদ বাদ দিয়েছো, আবার বলছো সুদ প্রদানে ব্যবহৃত হবে, তাহলে কি হলো, তাহলে তো হলো না। তাহলে আমরা কি করছি, আমরা এখানে সুদটাকে অ্যাড করে দিচ্ছি, সুদটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে আমি একটু সুন্দর করে লিখি, ক্লাসের সময় কি শেষ? আচ্ছা, তাহলে আমি একটু এখানে একটু লিখে আমি আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এটা বুঝিয়ে দিব। আমি একটু লিখে দিচ্ছি, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এটার সাথে আমরা সুদ যোগ করছি। সুদের সাথে আমি বলেছি 1 মাইনাস কর হার, এই জায়গাটাকে আমি ইনশাল্লাহ গত ক্লাসে তোমাদেরকে আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব। সেখান থেকে মূলধনী ব্যয় বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কি, সেটা আমরা বলছি হলো ফ্রি ক্যাশ ফ্লো। এটা আরেকটা কনসেপ্ট, আমরা প্রথমে একটা কনসেপ্ট পড়লাম, এটা আরেকটা কনসেপ্ট। এবং এখানে দেখো কি বলছে, ব্যবহারটা কি বলছে, এই ফ্রি নগদ প্রবাহ দিয়ে কি হবে, এই নগদ প্রবাহ দিয়ে সুদ প্রদান করা যাবে, লভ্যাংশ প্রদান করা যাবে। হ্যাঁ, এখন তুমি সুদ প্রদান করছো, সুদ যদি প্রদানই করো, তাহলে আমাদের এই যে নিট আয়ের মধ্যে বের করতে যে আমরা সুদ তো বাদ দিয়েছি, তাহলে তো হবে না। তুমি একবার বাদ দিয়েছো, আবার বলছো যে এই টাকা দিয়ে সুদ প্রদান করা যাবে, সেই জন্য আমরা সুদকে যোগ করে দিয়েছি। আর মূলধনী ব্যয়কে বাদ দিয়েছি। মূলধনী ব্যয় মানে কি? মূলধনী ব্যয় হলো তোমার কোম্পানি পরিচালনা করার জন্য যেই যন্ত্রপাতি, স্থায়ী সম্পত্তিতে যে বিনিয়োগটা আবশ্যক, সেই বিনিয়োগের জন্য টাকাটা রেখে বা পরিচালন কাজের জন্য টাকাটা রেখে বাকি টাকাটাকে তুমি কি করবা, যেটা থাকবে সেই টাকাটা তুমি সুদ প্রদান এবং লভ্যাংশ প্রদানে ব্যবহার করবা, তখনই সেটাকে আমরা ফ্রি ক্যাশ ফ্লো বলছি। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবো যে 1 মাইনাস কর হার কেন লিখলাম। ঠিক আছে, এটা আমি বোঝানোর চেষ্টা করব। আমরা নেক্সট ক্লাসে তাহলে এই ফ্রি নগদ প্রবাহ সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমাদের আসলে এই ফিনান্সের জন্য আসলে এটাই বিশ্লেষণটাই তো আসলে আসল। নগদ প্রবাহ বিবরণী তো আমাদেরকে তৈরি করে দিবে, আমাদের হিসাব বিজ্ঞান থেকে আমরা এটা শিখে দেব, কিন্তু আমাদের ফিনান্সের জন্য কিন্তু বিশ্লেষণটাই কিন্তু আসল। তাহলে আমরা ফ্রি নগদ প্রবাহ সম্পর্কে ইনশাল্লাহ আগামী ক্লাসে একটু ভালো মতো জেনে নিব। সে পর্যন্ত আমি আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।